ছোট্ট গ্রাম সুন্দরপুর। একটি নদীও আছে গ্রামের উত্তর প্রান্তে। মহকুমা থেকে 12-13 মাইল, রেল স্টেশন থেকেও 7-8 মাইল। গ্রামের মুস্তাফি বংশ একসময়ে সমৃদ্ধশালী জমিদার ছিলেন। এখন তাদের অবস্থা আগের মতো না থাকলেও আশেপাশের অনেকগুলি গ্রামের মধ্যে তাঁরাই এখনো পর্যন্ত বড়লোক বলে গণ্য। যদিও ভাঙা পুজোর দালানে আগের মতো জাঁকজমকে এখন আর পুজো হয় না। প্রকাণ্ড বাড়ির যে মহলগুলোর ছাদ খসে পড়েছে গত 20-30 বছরের মধ্যে, সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। বাড়ির মেয়েদের বিবাহ দিতে হয় কেরানি পাত্রদের সঙ্গে। অর্থের এতই অভাব। সুশীল এই বংশের ছেলে। ম্যাট্রিক পাশ করে বাড়ি বসে আছে। বড় বংশের ছেলে। তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কখনো চাকুরি করেননি। সুতরাং বাড়ি বসেই বাপের অন্ন ধ্বংস করুক, এই ছিল বাড়ি সকলেরই প্রচ্ছন্ন অভিপ্রায়। সুশীল তাই করে আসছে অবশ্যই। সুন্দরপুর গ্রামে ব্রাহ্মণ কায়স্থের বাস খুব বেশি নেই। আগে অনেক ভদ্র গৃহস্থের বাস ছিল। তাদের সবাই এখন বিদেশে চাকুরি করে। বড় বড় বাড়ি জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। মুস্তাফিদের প্রকাণ্ড ভদ্রাসনের দক্ষিণে ও পূর্বে তাদের দৌহিত্র রায় বংশ বাস করে। পূর্বে যখন মুস্তাফিদের সমৃদ্ধির অবস্থা ছিল, তখন বিদেশ থেকে কুলগৌরব সম্পন্ন রায়দের আনিয়ে কন্যা দান করে জমি দিয়ে এখানেই বাস করিয়েছিলেন এরা। কালের বিপর্যয়ে সেই রায়বংশের ছেলেরা এখন সুশিক্ষিত ও প্রায় সকলেই বিদেশে ভালো চাকুরি করে। নগদ টাকার মুখ দেখতে পায়। বাড়ি কেউ বড় একটা আসে না। যখন আসে তখন খুব বড় মানুষই চাল দেখিয়ে যায়। পদে পদে মাতুল বংশের উপর টেক্কা দিয়ে চলাই যেন তাদের 2-1 মাস স্থায়ী পল্লীবাসের সর্বপ্রধান লক্ষ্য। আশ্বিন মাস, পুজোর বেশি দিন দেরি নেই। অঘোর রায়ের বড় ছেলে অবনী সস্ত্রীক বাড়ি এসেছে। শোনা যাচ্ছে দুর্গোৎসব না করলেও অবনী এবার ধুমধামে নাকি কালী পুজো করবে। অবনী সরকারি দপ্তরে ভালো চাকুরি করে। অবনীর বাবা অঘোর রায় ছেলের কাছেই বিদেশে থাকেন। তিনি এ সময় বাড়ি আসেননি। তার মেজ ছেলে অখিলের সঙ্গে পুরী গিয়েছেন। অখিল যেন কোথাকার সাব ডেপুটি। 15 দিন ছুটি নিয়ে স্ত্রীপুত্র ও বৃদ্ধ পিতাকে নিয়ে বেড়াতে বার হয়েছে। সুশীল অবনীদের বৈঠকখানায় বসে এদের চালবাজির কথা শুনছিল অনেকক্ষণ থেকে। অবনী বললে, মামা, তোমাদের বড় শতরঞ্চি আছে? একখানা দালান জোড়া শতরঞ্চি তো ছিল জানি, কিন্তু সেটা ছিঁড়ে গিয়েছে জায়গায় জায়গায়। ছেঁড়া শতরঞ্চি আমার চলবে না। তাহলে কলকাতায় লোক পাঠিয়ে ভালো একখানি বড় শতরঞ্চি কিনিয়ে আনি। বন্ধু বান্ধব 5 জনে আসবে, তাদের সামনে বার করার উপযুক্ত হওয়া চাই তো। বড় আলো আছে? বাতির ঝাড় ছিল, এক এক থাকে কাঁচ খুলে গিয়েছে। তাতে চলে তো নিও। তোমাদের তাতেই কাজ চলে? কেন চলবে না? দেখায় খুব ভালো। তাছাড়া দুর্গোৎসবের কাজ দিনমানেই বেশি। রাত্রে আরতি হয়ে গেলেই আলোর কাজ তো মিটেই গেল। আমায় ডে লাইটের ব্যবস্থা করতে হবে দেখছি। কালী পুজোর রাতে আলোর ব্যবস্থা একটু ভালো রকম থাকা দরকার। ইলেকট্রিক আলোয় 12 মাস বাস করা অভ্যেস। সত্যি পাড়া গায়ে এসে এমন অসুবিধে হয়। বৃদ্ধ সত্যনারায়ণ গাঙ্গুলি তার ছোট ছেলের একটা চাকুরির জন্যে অবনীর কাছে কদিন ধরে হাঁটাহাঁটি করে একটু অবশ্যই খুব সামান্যই একটু ভরসা পেয়েছিলেন। তিনি অমনি বলে উঠলেন, তা অসুবিধা হবে না? বলি, তোমরা বাবাজি কীরকম জায়গায় থাকো, কি ধরনের থাকো, তা আমার জানা আছে তো। গঙ্গাচানের যোগে কলকাতা গেলেই তোমাদের ওখানে গিয়ে উঠি।
আর সে কি যত্ন! ওহ, ইলেকট্রিক আলো না হলে কি বাবাজি তোমাদের চলে? সুশীল কলকাতায় দু একবার মাত্র গিয়েছে। আধুনিক সভ্যতার যুগে নতুন জিনিসই তার অপরিচিত। শিক্ষিত ও শহুরে ভাবু অহবনির সঙ্গে ভয়ে ভয়ে তাকে কথা বলতে হয়। তবুও সে বললে, ডে লাইটের চেয়ে কিন্তু ঝাড় লণ্ঠন দেখায় ভালো। অবনী হেসে গড়িয়ে পড়ে আর কি। ওহে, যেই যুগে জমিদার পুত্রেরা নিষ্কর্মা বসে থাকতো আর হাতিতে চড়ে জগৎজড়ং হয়ে ঘুরে বেড়াতো, ওসব চাল ছিল সেকালের। মডার্ন যুগে ওসব অচল, বুঝলে মামা? এ হলো প্রগতির যুগ। হাতির বদলে এসেছে ইলেকট্রিক লাইট। সেকালকে আঁকড়ে বসে থাকলে চলবে? বনেদি পুরানো আমলের চাল চলনে আবাল্য অভ্যস্ত সুশীল। বয়সে যুবক হলেও প্রাচীনের ভক্ত। সে বললে, কেন, হাতি চড়াটা কি খারাপ দেখলে? রাম, জবরজং ব্যাপার। হাতির মতো মোটা জানোয়ারের উপর বসে থাকা পেট মোটা নাদুস নুদুস। সত্যনারায়ণ গাঙ্গুলি বললেন, গোবর গণেশ। জমিদারের ছেলেরই শোভা পায়, কিন্তু কাজে যারা ব্যস্ত, সময় যাদের হাতে কম, দিনে যাদের 30 মাইল চক্কর দিয়ে বেড়াতে হয় নিজের কাজে বা অফিসের কাজে, তাদের পক্ষে দরকার মোটর বাইক বা মোটর কার। স্মার্ট যারা, তাদের উপযুক্ত জানি হচ্ছে। সুশীল প্রতিবাদ করে বললে, স্মার্ট কারা জানি নে। মোগল বাদশাহের সময় আকবর ঔরঙ্গজেবের মতো বীর হাতিতে চড়ে যুদ্ধ করত। তারা স্মার্ট হলো না, হলো তোমাদের কলকাতার আদ্দির পাঞ্জাবি পরা চশমা চোখে ছোকরা বাবুর দল, যারা বাপের পয়সায় গড়ের মাঠে হাওয়া খায় কিংবা শখে পড়ে 2-10 কদম মোটর ড্রাইভ করে। তারা অত বড় সাম্রাজ্য স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তাহারা হাতিতে চড়ে যুদ্ধ করত। পুরুরাজ হাতির পিঠে চড়ে আলেকজান্ডারের গ্রিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছিল। তারা স্মার্ট ছিল না, স্মার্ট হলো সিনেমার ছোকরা অ্যাক্টরের দল। সুশীল সেখান থেকে উঠে চলে এলো। অবনীর ধরন ধারণ তার ভালো লাগেনি। দুঃসম্পর্কের মামা ভাগ্নে, কোন কালের দৌহিত্র বংশের লোক এই পর্যন্ত। এখন তাদের সঙ্গে প্রত্যক্ষ কি যোগ আছে? কিছুই না। জমিদারের ছেলেদের উপর অবনীর কটাক্ষ সুশীলের মনে হলো তাকেই লক্ষ্য করে করা হয়েছে। তা করতে পারে, এরা এখন সব হঠাৎ বড় লোকের দল। পুরানো বংশের উপর এদের রাগ থাকা অসম্ভব নয়। সুশীল জমিদার পুত্রও বটে, নিষ্কর্মাও বটে। বসে খেতে খেতে দিন কতক পরে পেট মোটা হয়ে উঠবেও, এ বিষয়েও নিঃসন্দেহ। অবনী তাকে লক্ষ্য করেই বলেছে নিশ্চয়ই। বাড়ি এসে সুশীল জ্যাঠামশাইকে জিজ্ঞেস করলে, আচ্ছা জ্যাঠামণি, আমাদের বংশে কখনো কেউ চাকরি করেছে? জ্যাঠামশাই তারাকান্ত মুস্তফির বয়স 70-এর কাছাকাছি। তিনি পুজোর দালানের সঙ্গে ছোট কুঠুরিতে সারা দিন বৈষয়িক কাগজপত্র দেখেন এবং মাঝে মাঝে গীতা পাঠ করেন। ঘরের কুলুঙ্গিতে ও দেওয়ালের তাকে গত 50 বছরের পুরানো পাঁজি সাজানো। তারাকান্ত বললেন, কেন বাবা সুশীল, হে বংশে কারো কোনো ভাবনা ছিল যে চাকুরি করবে? ছেলেরা কি করতো জ্যাঠামণি? পায়ের উপর পা দিয়ে বসে খেয়ে আমাদের পুরুষানুক্রমে চলে আসছে। তবে আজকাল বড় খারাপ সময় পড়েছে, জমি জমা অনেক বেরিয়ে গেল, তাই যা হয় একটু কষ্ট যাচ্ছে। কি আবার করবে কে, হতে আমাদের মান যায়। সুশীল কথাটা ভেবে দেখলে অবসর সময়ে। অবনীর কথাগুলো হিংসেতে ভরা ছিল, এখন দেখা যাচ্ছে। অবনীদের বাইরে বেরিয়ে চাকুরি না করলে চলে না,
আর তাদের চিরকাল চলে আসছে বাড়ি বসে। এতে অবনীর হিংসার কথাই বই কি। মামার বাড়ি খেয়ে চিরকাল ওরা মানুষ, আজ হঠাৎ বড়লোক হয়ে চাল দেওয়া কথাবার্তায় সেই মাতুল বংশকেই ছোট করতে চায়। সুশীল এর প্রমাণ অন্য দিক থেকে খুব শিগগিরই পেলে। মুস্তাফিদের সাবেকি পুজোর মণ্ডপে দুর্গোৎসব টিম টিম করে সমাধা হলো। লোকের পাতে এছড়া কলাইয়ের ডাল, ক্ষেতের রাঙা নাগরা চালের ভাত, পুকুরের মাছ, জলো দুধালো দই আর চিনির ডেলা ঘোটা মুন্ডা খাইয়ে। কিন্তু অবনীদের বাড়িতে যে কালী পুজো হলো সে একটা দেখবার জিনিস। কালী পুজোর রাত্রে গা শুদ্ধ পোলাও, মাংস, কলকাতা থেকে আনার দই, রাবড়ি, সন্দেশ খেলে টিন টিন দামি সিগারেট নিমন্ত্রিতদের মধ্যে বিলি হলো। পরদিন দুপুরে যাত্রা ও ভাসানের রাত্রে প্রীতি সম্মেলন, প্রচুর জনযোগের ব্যবস্থা ছিল। অবনীর এক বন্ধু আবার ম্যাজিক লণ্ঠনে স্লাইড দেখিয়ে স্বাস্থ্য সম্বন্ধে এক বক্তৃতাও করলে। গ্রামের লোক সবাই ধন্য ধন্য করতে লাগলো। এ গায়ে এমনটি আর কখনো হয়নি, কেউ দেখেনি। সকলের মুখে অবনীর সুখ্যাতি। কিন্তু তাতে কোনো ক্ষতি ছিল না যদি তারা সেই সঙ্গে অমনি মুস্তাফি জমিদারদের ছোট করে না দিত। না, মুস্তাফিরা কখনো এদের সঙ্গে দাঁড়ায়? বলে কিসে আর কিসে। যা বলেছ ভায়া, নামে তালপুকুর, ঘটি ডোবে না। শুধু লম্বা লম্বা কথা আছে, আর কিছু নেই রে ভাই। এ ধরনের একটা কথা একদিন সুশীলের নিজের কানেই গেল। নিজেদের পুকুর ঘাটে বসে সুশীল ছিপে মাছ ধরছে। গায়ের ওর পরিচিত দুটি ভদ্রলোক কথা বলতে বলতে পথ দিয়ে যাচ্ছেন। একজন বললেন, মুস্তাফিদের উপর এবার খুব একহাত নিয়েছে অবনী। অপরজন বললে, তার মানে মুস্তাফিদের আর কিচ্ছু নেই, সব ছেলেগুলো বাড়ি বসে বসে খাবে। আজকালকার দিনে কি আর সেকেলে বনেদি চাল চলে? লেখাপড়া তো একটা ছেলেও ভালো করে শিখলে না। লেখাপড়া শিখেও তো ওই সুশীলটা বাপের হোটেলে দিব্যি বসে খাচ্ছে। ওদের কখনো কিছু হবে না বলে দিলাম, যত সব আলসে আর কুড়ে। কথাটা সুশীলের মনে লাগলো। এদিক থেকে সে কোনো দিন নিজেকে বিচার করে দেখেনি। চিরকাল তো এই রকম হয়ে আসছে তাদের বংশে। এতদিন কেউ কিছু বলেনি, আজকাল বলে কেন তবে? পাশের গ্রামে সুশীলের এক বন্ধু থাকতো। সুশীল তার সঙ্গে গিয়ে দেখা করল। ছেলেটির নাম প্রমথ। তার বাবা এক সময়ে মুস্তাফিদের স্টেটের নায়েব ছিলেন, কিন্তু তারপর চাকুরি ছেড়ে মাল চালানি ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছেন। প্রমথ বেশ বুদ্ধিমান ও বলিষ্ঠ যুবক। সে নিজের চেষ্টায় গ্রামে একটা নৈশ স্কুল করেছে, একটা দরিদ্র ভাণ্ডার খুলেছে। তার পেছনে গ্রামের তরুণদের যে দলটি গড়ে উঠেছে, গ্রামের মঙ্গলের জন্য তারা না করতে পারে এমন কাজ নেই। সম্প্রতি প্রমথ বাবার আড়তে বেরোতে আরম্ভ করেছে। সুশীল বললে, প্রমথ, আমাকে তোমাদের আড়তের কাজ শেখাবে? প্রমথ আশ্চর্য হয়ে ওর দিকে চেয়ে বললে, কেন বলো তো, হঠাৎ এ কথা কেন তোমার মুখে? বসে বসে চিরকাল বাপের ভাত খাবো? তোমাদের বংশে কেউ কখনো অন্য কাজ করেনি, তাই বলছি। হঠাৎ এ মতিবুদ্ধি ঘটলো কেন তোমার? সেসব বলবো পরে, আপাতত একটা হিল্লে করে দাও তো। ওর মধ্যে আর কঠিন কি, যেদিন ইচ্ছে এসো, বাবার কাছে নিয়ে যাব। মাসখানেক ধরে সুশীল ওদের আড়তে বেরোতে লাগলো, কিন্তু ক্রমশ সে দেখলে ভুসি মাল চালানির কাজের সঙ্গে তার অন্তরের যোগাযোগ নেই। তার বাবা ছেলেকে আড়তে যোগ দিতে বাধা দেননি, বরং বলেছিল ব্যবসার কাজে যদি কিছু টাকা দরকার হয় তাও তিনি দেবেন। একদিন তিনি জিজ্ঞাসা করলেন,
আড়তের কাজ কীরকম হচ্ছে? সুশীল বললে, ও ভালো লাগে না, তার চেয়ে বরং ডাক্তারি পড়ি। তোমার ইচ্ছে? তাহলে কলকাতায় গিয়ে দেখে শুনে এসো। কলকাতায় এসে সুশীল দেখলে ডাক্তারি স্কুলে ভর্তি হবার সময় এখন নয়। ওদের বছর আরম্ভ হয় জুলাই মাসে, তার এখনো 3-4 মাস দেরি। সুশীলের এক মামা খিদিরপুরে বাসা করে থাকতেন, তার বাসাতেই সুশীল এসে উঠেছিল। তারই পরামর্শে সে 2-1টা অফিসের কাজের চেষ্টা করতে লাগলো। দিন 15 অনেক অফিসে ঘোরাফেরা করেও সে কোথাও কোনো কাজের সুবিধা করতে পারলে না। এদিকে টাকা এলো ফুরিয়ে। মামার বাসায় খাবার খরচ লাগতো না অবশ্য, কিন্তু হাত খরচের জন্য রোজ একটি টাকা দরকার। বাবার কাছে সে চাইবে না, নগদ টাকার সেখানে বড় টানাটানি। সে জানে একটা কিছু না করে এবার বাড়ি ফিরবার ইচ্ছে নেই তার, অথচ করাই বা যায় কি? সন্ধ্যের দিকে গড়ের মাঠে বসে রোজ ভাবে। সুশীল সেদিন গড়ের মাঠের একটা নির্জন জায়গায় বসেছিল চুপ করে। বড্ড গরম পড়ে গিয়েছে। খিদিরপুরে তার মামার বাসাটিও ছোট ছোট ছেলে মেয়েদের চিৎকার ও উপদ্রবে সদা সরগরম। সেখানে গিয়ে একটা ঘরে 3-4টি 8-10 বছরের মামাতো ভাইদের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হবে। সুশীলের ভালো লাগে না আদৌ। তাদের অবস্থা এখন খারাপ হতে পারে, কিন্তু দেশের বাড়িতে জায়গার কোনো অভাব নেই। উপরে নিচে বড় বড় ঘর আছে, লম্বা লম্বা দালান। বারান্দা পুকুরের ধারের দিকে বাইরের মহলে এত বড় একটা রোয়াক আছে যে সেখানে অনায়াসে একটা যাত্রার আসর হতে পারে। এমন সব জ্যোৎস্না রাতে কতদিন সে পুকুরের ধারে ওই রোয়াকটায় বসে কাটিয়েছে। পুকুরের উপারে নারিকেল গাছের সারি, তার পেছনে রাধা গোবিন্দের মন্দিরের চূড়োটা, সামনের দিকে ওর ঠাকুরদাদার আমলের পুরানো বৈঠকখানা। এ বৈঠকখানায় আর কেউ বসে না। কাঠ ও বিচুলি, শুকনো তেঁতুল, ভুসি খুঁটে ইত্যাদি রাখা হয় বর্ষাকালে। মাঝে মাঝে সাপ বেরোয় এখানে। সেবার ভাদ্র মাসে তাল নবমীর ব্রতের ব্রাহ্মণ ভোজন হচ্ছে পুজোর দালানে। হঠাৎ একটা চেঁচামেচি শোনা গেল পুকুর পাড়ের পুরানো বৈঠকখানার দিক থেকে। সবাই ছুটে গিয়ে দেখে হরি চাকর বৈঠকখানার মধ্যে ঢুকেছিল বিচুলি পাড়বার সময়। আর সেই সময় কি সাপে তাকে কামড়েছে। হই হই হলো। লোকজন এসে সারা বৈঠকখানার মালামাল বের করে সাপের খোঁজ করতে লাগলো। কিচ্ছু দেখা গেল না। হরি চাকর বললে সে সাপ দেখেনি, বিচুলির মধ্যে থেকে তাকে কামড়েছে। ওঝার জন্যে রানীনগরে খবর গেল। রানীনগরের সাপের ওঝা 3টে জেলার মধ্যে বিখ্যাত। তারা এসে ঝাড়ফুঁক করে হরিকে সে যাত্রা বাঁচালে। লোকজন খুঁজে সাপও বের করলে। প্রকাণ্ড ক্ষয়ে গোখরো। হরি যে বেঁচে গেল তার পুনর্জন্ম বলতে হবে। বাবু, ম্যাচিস আছে? ম্যাচিস? সুশীল চমকে মাথা তুলে দেখলে একটি কালো মতো লোক। অন্ধকারে ভালো দেখা গেল না। নিম্ন শ্রেণীর অশিক্ষিত অবাঙালি লোক বলেই সুশীলের ধারণা হলো, কারণ তারাই সাধারণত দেশলাইকে ম্যাচিস বলে থাকে। সুশীল ধূমপান করে না, সুতরাং সে দেশলাইও রাখে না। সে কথা লোকটাকে বলেই সে চলে যাচ্ছিল, কিন্তু খানিকটা গিয়ে আবার অন্ধকারের মধ্যে যেন কি ভেবে ফিরে এলো। সুশীলের একটু ভয় হলো। লোকটিকে এবার সে ভালো করে দেখে নিয়েছে অস্পষ্ট অন্ধকারের মধ্যে। বেশ সবল, শক্ত হাত পাওয়ালা চেহারা, গুন্ডা হওয়া বিচিত্র নয়। সুশীলের পকেটে বিশেষ কিছু নেই, টাকা 3 মাত্র। সুশীল একটু সতর্ক হয়ে সরে বসল। লোকটা ওর কাছে এসে বিনীত সুরে বললে, বাবুজি, 2 আনা পয়সা হবে? সুশীল বিনা বাক্য ব্যয়ে একটা 2 আনি পকেট থেকে বার করে লোকটার হাতে দিলে। তাই নিয়ে যদি খুশি হয় হোক না,
এখনো চলে গেলে যে হয়। চলে যাওয়ার কোনো লক্ষণ কিন্তু লোকটার মধ্যে দেখা গেল না। সে সুশীলের কাছেই এসে সকৃতজ্ঞ সুরে বললে, বহুত মেহেরবানি আপনার বাবু, আমার আজ খাওয়ার কিচ্ছু ছিল না, এই পয়সা নিয়ে হোটেলে গিয়ে রুটি খাবো। বাবুজির ঘর কোথায়? ভালো বিপদ দেখা যাচ্ছে, পয়সা পেয়ে তবুও নড়ে না যে। নিশ্চয়ই আরও কিছু পাবার মতলব আছে ওর মনে মনে। সুশীল চারিদিকে একবার তাকিয়ে দেখলে কাছাকাছি কেউ নেই। পকেটে টাকা 3টে ছাড়া সোনার বোতামও আছে জামায়। হঠাৎ এখন মনে পড়ল। ও উত্তর দিলে, কলকাতাতেই থাকি, বালিগঞ্জে। আমার মামা পুলিশে কাজ করেন কি না, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এই এতক্ষণে এলেন বলে। রেড রোডে মোটর রেখে এখানেই আসবেন। আমি এখানে থাকি রোজ, উনি জানেন। বেশ বাবু, আপনাকে দেখেই বড় ঘরানা বলে মনে হয়। সুশীলের মনে কৌতূহল হওয়াতে সে বললে, তুমি কোথায় থাকো? মেটে বুরুজে বাবুজি। কিছু করো নাকি? জাহাজে কাজ করতাম, এখন কাজ নেই, ঘুরি ফিরি কাজের খোঁজে। রুটির জোগাড় করতে হবে তো। লোকটার সম্বন্ধে সুশীলের কৌতূহল আরও বেড়ে গেল। তাছাড়া লোকটার কথাবার্তার ধরনে মনে হয় লোকটা খুব খারাপ ধরনের নয় হয়তো। সুশীল বললে, জাহাজে কতদিন খালাসিগিরি করছো? 10 বছরের কিছু উপর হবে। কোন কোন দেশে গিয়েছো? সব দেশে, যে দেশে বলবেন সে দেশে। জাপান লাইন, বিলেত লাইন, জাভা সুমাত্রা লাইন, এসএস পেঙ্গুইন, এসএস গোলকোন্ডা, এসএস নলডেরা, পিয়নের বড় বড় জাহাজ নলডেরা। নাম শুনেছেন? পিএনও কি জিনিস? পল্লীগ্রামের সুশীল তা বুঝতে পারলে না। না, ওসব নাম সে শোনেনি। তা বাবুজি আপনার কাছে ছিপাবো না, সারা পিয়ে পিয়ে কাজটা খারাপই হয়ে পড়লো। জাহাজ থেকে ডিসচার্জ করে দিলে, এখন এই কষ্ট যাচ্ছে, মুখ ফুটে কাউকে বলতে ভি পারিনি। কি করব নসিব বাবুজি। জাহাজের কাজ আবার পাবে না? পাবো বাবুজি, ডিসচার্জ সার্টিফিকেট টিকিট ভালো আছে, শরাব টরাবের কথা ওতে কিছু নাই। ক্যাপ্টেনটা ভালো লোক, তাকে কেঁদে গোড় পাকড়ে বললাম, সাহেব আমার রুটি মেরো না, ও কথা লিখো না। লোকটি আর একটু কাছে এসে ঘেঁষে বসলো, বললে, আমার নসিব খারাপ বাবু, নয়তো আমায় আর চাকরি করে খেতে হবে কেন? আজ তো আমি রাজা। সুশীল মৃদু কৌতূহলের সুরে জিজ্ঞাসা করলে, কীরকম? লোকটি এদিক ওদিক চেয়ে সুর নামিয়ে বললে, আজ আর বলবো না। এইখানে কাল আপনি আসতে পারবেন? কেন পারবো না? তাই আসবেন কাল। আচ্ছা বাবু, আপনি পুরানো লেখা পড়তে পারেন? সুশীল একটু আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চেয়ে বললে, কি লেখা? সে কাল বাতাবো। আপনি কাল এখানে আসবেন, তবে বেলা থাকতে আসবেন, সূরজ ডুববার আগেই। মামার বাসায় এসে কৌতূহলে সুশীলের রাতে চোখে ঘুমই এলো না। একবার তার মনে হলো, জাহাজি মাল্লা কত দূর কত দেশ ঘুরেছে, কোনো এক আশ্চর্য ব্যাপারের কথা কি তাকে বলবে? কোনো কি নতুন দেশের কথা? পুরানো লেখা কিসের? ওর মামাতো ভাই সনত ওর পাশেই শোয়। গরমে তারও চোখে ঘুম নেই। খানিকটা উসখুস করার পরে সে উঠে সুইচ টিপে আলো জ্বাললে। বললে, দাদা চা খাবে? চা করবো? এত রাত্রে চা কি রে? কি করি বলো, ঘুম আসছে না যে চোখে, খাও একটু চা। সনদ ছেলেটিকে সুশীল খুব পছন্দ করে। কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, লেখাপড়াতেও ভালো, ফুটবল খেলায় এরই মধ্যে বেশ নাম করেছে। কলেজ টিমের বড় বড় ম্যাচে খেলবার সময় ওকে ভিন্ন চলে না। সনতের আর একটা গুণ, ভয় বলে কোনো জিনিস নেই তার শরীরে। মনে হয় দুনিয়ার কোনো কিছুকে সে গ্রাহ্য করে না। দুবার
এই স্বভাবের দোষে তাকে বিপদে পড়তে হয়েছিল। একবার খেলার মাঠে এক সার্জেন্টের সঙ্গে মারামারি করে নিজে তাতে মার খেয়েছিল, খুব মার দিয়েও ছিল। সেবার ওর বাবা টাকা কড়ি খরচ করে ওকে জেলের দরজা থেকে ফিরিয়ে আনেন। আর একবার মাহেশের রথতলায় একটি মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুন্ডার ছুরিতে প্রায় প্রাণ গিয়েছিল আর কি। স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক দল ওকে গুন্ডাদের মাঝখান থেকে টেনে উদ্ধার করে আনে। সুশীল বলে, সনৎ, কতদূর লেখাপড়া করবি ভাবছিস? দেখি দাদা, বিএসসি পর্যন্ত পড়ে একটা কারখানায় ঢুকে কাজ শিখব। কলকবজার দিকে আমার ঝোঁক, সে তো তুমি জানোই। আমি যদি ব্যবসায় নামি, আমার সঙ্গে থাকবি তুই? নিশ্চয়ই থাকবো। তুমি যেখানে থাকবে, যা করবে, আমি তাতে থাকি, এ আমার বড় ইচ্ছে। কিন্তু কি ব্যবসা করবে ভাবছো দাদা? আচ্ছা, কাউকে এখন এসব কিছু বলিস নে, তোকে আমি জানাবো ঠিক সময়। তোকে নইলে আমার চলবে না। চল, আজ শুয়ে পড়ি, রাত 2টো বাজে। পরদিন সুশীল গড়ের মাঠে নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে একা বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল, তবুও লোকটির দেখা নেই। অন্ধকার নামলো। আসবে না সে লোক? হয়তো নয়, কি একটা বলবে ভেবেছিল কাল। রাতারাতি ওর মন ঘুরে গেছে। রাত 8টার সময় সুশীল উঠতে যাবে, এমন সময়ে পেছনে পায়ের শব্দ শুনে সে চেয়ে দেখলে পরক্ষণেই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। লোকটা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। সালাম বাবুজি, মাফ করবেন, বড় দেরি হয়ে গেল, এই দেখুন। লোকটার পায়ের উপর দিয়ে ভারী একটা জিনিস চলে গিয়েছে যেন। সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা, কিন্তু ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে। সুশীল বললে, এ কি হয়েছে পায়ে? এই জন্যেই দেরি হয়ে গেল বাবুজি, বাড়ি থেকে বেরিয়েছি আর একটা ভারী হাতে ঠেলা গাড়ি পায়ের উপর এসে পড়ল। 2জন লোক ঠেলছিল, তাদের সঙ্গে মারামারি হয়ে গেল আমার সঙ্গের লোকদের। বসো বসো, তোমার পায়ে দেখছি সাংঘাতিক লেগেছে, না এলেই পারতে। না এলে আপনি তো হারিয়ে যেতেন, আপনাকে আর পেতাম কোথায়। রিক্সা করে এসেছি বাবুজি, দাঁড়াতে পারছি নে। লোকটা ঘাসের উপর বসে পড়ল, বললে, আজ অন্ধকার হয়ে গিয়েছে বাবুজি, আজ কোনো কাজ হবে না। লোকটা কথা বলবে, সুশীল শুনবে, এতে দিনের আলোর কি দরকার সুশীল বুঝতে পারল না। বললে, কি কথা বলবে বলেছিলে, বলে যাও না। লোকটা ধীরে ধীরে চাপা গলায় অনেক কথা বললে। মোটামুটি তার বক্তব্য এই: তার বাড়ি আগে ছিল পশ্চিমে, কিন্তু অনেক দিন থেকে সে বাংলাদেশে আছে এবং বাঙালি খালাসিদের সঙ্গে কাজ করে বাংলা শিখেছে। লোকটা মুসলমান, ওর নাম জামাতুল্লাহ। একবার কয়েকজন তেলেগু লস্করের সঙ্গে সে একটা জাহাজে কাজ করে ডাচ ইস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে নারকোলকুচি বোঝায় নিয়ে যেত মাদ্রাজ থেকে। সেই সময় একবার তাদের জাহাজ দুবো পাহাড়ে ধাক্কা লেগে অচল হয়ে পড়ে। সৌরাবায়া থেকে তাদের কোম্পানির অন্য জাহাজ এসে তাদের জাহাজের মাল তুলে নিয়ে যাবার আগে 7 দিন ওরা সেইখানেই পড়েছিল। একদিন সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে জাহাজ শুদ্ধ লোকের কলেরা হলো। এইখানে সুশীল জিজ্ঞাসা করলে, সবারই কলেরা হলো? কেউ ভাত ছিল না বাবু, খাবার পাওয়া যেত না। পাহাড়ের একটা গর্তে কাঁকড়া পেয়ে সেদিন ওরা তাই ধরেছিল, ছোট ছোট লাল কাঁকড়া। তারপর 2জন বাদে বাকি সব সেই রাত্রেই মারা গেল। বাবুজি, সে রাতের কথা ভাবলে এখনো ভয় হয়। 17 জন দিশি লস্কর আর 2জন ওলন্দাজ সাহেব, 1জন মেট আর 1জন ইঞ্জিনিয়ার সেই রাত্রেই সাবার। রইলাম বাকি কাপ্তান আর আমি। তারপরে জাহাজের কাপ্তান ওকে বললে, মরাগুলি টান মেরে ফেলে দাও জলে। ও বললে,
আমি মুদাফসার নই সাহেব, ও আমি ছোব না। সাহেব ওকে গুলি করে মারতে এলো। ও গিয়ে লুকালো ডেকের ঢাকনি খুলে হোল্ডের মধ্যে। সেই রাত্রে কাপ্তান সাহেব খুব মদ খেয়ে চিৎকার করে গান গাইছে। ও সেই সময় জাহাজের বোট খুলে নিয়ে নামাতে গেল। ডেভিড থেকে বোট নামাবার শব্দে সাহেবের মদের নেশা ভাঙল না, তাই নিস্তার। ডেকের উপরে তখন দুটো মরা পড়ে রয়েছে। মরণের বীজ জাহাজের সর্বত্র ছড়ানো। ভয়ে ও কিছু খায়নি সকাল থেকে, পাছে কলেরা হয়। সুতরাং অনাহারে ও ভয়ে খানিকটা দুর্বল হয়ে পড়েছে। দূরে ডাঙা দেখা যাচ্ছিল। দুপুরের দিকে ও লক্ষ্য করেছিল। সারা রাত নৌকো বাইবার পর ভোরে এসে বোট ডাঙায় লাগলো। ও নেমে দেখে ডাঙায় ভীষণ জঙ্গল। ওদেশের সব দ্বীপেই এ ধরনের জঙ্গল আছে ও জানতো। লোকজনের কোনো চিহ্ন নেই কোনো দিকে। বোট ডাঙায় বেঁধে ও জঙ্গলের মধ্যে দিয়ে দুদিন হাঁটলে শুধু গাছের কচি পাতা আর এক ধরনের অম্লমধুর ফল খেয়ে। মানুষের বসতির সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে হঠাৎ একেবারে ও অবাক হয়ে গেল। ওর সামনে প্রকাণ্ড বড় সিংহ দরজা, কিন্তু বড় বড় লতা পাতা উঠে একেবারে ঢেকে ফেলে দিয়েছে। সিংহ দরজার পর একটা বড় পাঁচিলের খানিকটা, আরও খানিক গিয়ে একটা বড় মন্দির, তার চূড়ো ভেঙে পড়েছে। মন্দিরের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি বলে ওর মনে হলো। সে ভারতের লোক, হিন্দু দেবদেবীর মূর্তি সে চেনে। এক্ষেত্রে হয়তো সে ঠিক চিনতে পারেনি, তবে তার ওই রকম বলেই মনে হয়েছিল। অবাক হয়ে সে আরও ঘুরে ঘুরে দেখলে জায়গাটা একটা বহুকালের পুরানো শহরের ভগ্নস্তূপ মনে হলো। কত মন্দির, কত ঘর, কত পাথরের সিংহ দরজা, গভীর বনের মধ্যে বড় বড় কাছির মতো লতার নাগপাশ বন্ধনে জড়িয়ে কত ঝুঁক ধরে পড়ে আছে। ভীষণ বিষধর সাপের আড্ডা সর্বত্র। একটা বড় ভাঙা মন্দিরে সে পাথরের প্রকাণ্ড বড় মূর্তি দেখেছিল, প্রায় 8-10 হাত উঁচু। সন্ধ্যা আসবার আর বেশি দেরি নেই দেখে তার বড় ভয় হয়ে গেল। এসব প্রাচীনকালের নগর শহর, জিনপরির আচ্ছা। তেলেগু লস্করেরা যাকে ওদের ভাষায় বলে বিম্ভমণি। বিম্ভমণি বড় ভয়ানক জিন। হিন্দুদের পুরোহিত মারা যাওয়ার পর হয় বিম্ভমণি। এই গহন অরণ্যের মধ্যে লোকহীন পরিত্যক্ত বহু প্রাচীন নগরীর অলিতে গলিতে ঝোপে ঝোপে ধূম্রবর্ণ বিকটাকার কত যুগের বিভুক্ষ বিম্ভমণির দল সন্ধ্যার অন্ধকার পড়বার সঙ্গে সঙ্গেই শিকারের সন্ধানে জাগ্রত হয়ে ওঠে হাঁক পাড়ে, ম্যায় ভুখা। তাদের হাতের নাগালে পড়লে কি আর রক্ষে আছে? অতএব এখান থেকে পালানোই একমাত্র বাঁচবার পথ। সুশীল এক মনে শুনছিল, পালিয়ে গেলে কোথায়? সেই জঙ্গলের মধ্যে দিয়ে আবার 2-3 দিন ধরে হেঁটে সমুদ্রের ধারে পৌঁছালাম। জাহাজে উঠব এসে সেই তখন খেয়াল, আবার সেই মরা ভর্তি জাহাজে কেন? বুঝলেন না বাবুজি, যদি জাহাজে উঠি তবে তো দেশে পৌঁছাবার ঠিকানা মেলে, নয়তো সেই জঙ্গলি মুল্লুকে যাব কোথায়? চারিধারে সমুদ্র। যদি জাহাজ না পাই তবে সেই জঙ্গলি মুলুকে না খেয়ে মরতে হবে, নয়তো জঙ্গলি লোকেরা খুন করে ফেললে। বাবুজি, তখন এমন ডর যে রাতে ঘুমোতে পারিনি। একদিন প্রকাণ্ড এক বন মানুষের হাতে পড়তে পড়তে বেঁচে গেলাম। নসিবের জোর খুব। অমন ধরনের জানোয়ার যে দুনিয়ায় আছে তা জানতাম না। গাছের উপর একদল বন মানুষ ছিল। ধাড়িটা আমায় দেখতে পেলে না বাবুজি, দেখলে আর বাঁচতাম না। সুশীল মনে মনে একবার চিন্তা করে দেখলে লোকটা মিথ্যা কথা বলছে না সত্যি বলছে। ওর ওই বন মানুষের কথা তার একটা মস্ত বড় পরীক্ষা। সুশীল জন্তু জানোয়ার সম্বন্ধে কিছু কিছু পড়াশোনা করেছিল। বাড়িতে আগে নানা রকম পাখি, বেজি, খরগোশ, সজারু ও বাঁদর পুষত।
গায়ের লোকে ঠাট্টা করে বলতো মুস্তাফিদের চিড়িয়াখানা। এ সম্বন্ধে ইংরেজি বইও নিজের পয়সায় কিনেছিল। ও বললে, কত বড় বন মানুষ? খুব বড় বাবুজি, ইন্দোরের পালোয়ান রাম নকিব সিং এর চেয়েও একটা বাচ্চার গায়ের জোর বেশি। নিজের আঁখসে দেখলাম। কি করে দেখলে? ডাল ফাড়লে হাত দিয়ে আর পা দিয়ে ধরে আমার মাথার উপর গাছপালার ডালগুলো তো বন মানুষে বিলকুল ভর্তি হয়ে গিয়েছিল। তবে তো তুমি সুমাত্রা দ্বীপে কিংবা বর্নিওতে গিয়েছিলে, কিংবা ওর কাছাকাছি একটা কোনো ছোট দ্বীপে। তুমি যে বন মানুষ বলছো ও হচ্ছে ওরাং ওটাং। ও ছাড়া আর কোনো বন মানুষ ও দেশে থাকবে না। লোকটা হঠাৎ অত্যন্ত বিস্ময়ে সুশীলের মুখের দিকে চেয়ে উঠে বলল, দাঁড়ান দাঁড়ান বাবুজি, কি কি জায়গার নাম করলেন আপনি? সুমাত্রা আর বর্নিও। ও বাবুজি, আপনি বহুত পড়ালেখা আদমি। এই না, কতকাল শুনিনি জানেন? আজ 10-12 বছর। শেষের নামটা কি বললেন বাবুজি? বর্নিও। ঠিক, সুলুসির নাম জাহাজি চার্টে দেখবেন। সুলুসির কাছাকাছি, এপার ওপার। কেন জানেন বাবুজি? এই নাম শুনলে আমার বহুত কথা মনে পড়ে। আজ তাজ্জব কথা, আজ দেখছেন আমায় এই গড়ের মাঠে বসে 2-1 পয়সা ভিক্ষে করছি, কিন্তু আমি আজ, আচ্ছা সে কথা এখন থাক। তারপর কি করলে বলো না? জঙ্গল থেকে উঠে এসে আবার জাহাজে উঠলে? হ্যাঁ হ্যাঁ, উঠলাম। সেই কাপ্তান তখন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের কেবিনে চাবি দিয়ে ঘুমোচ্ছে। আমি আগে তো ভাবলাম মরে গিয়েছে। মরাগুলি কত কাপ্তান ফেলে দিয়েছে, কত তখনও রয়েছে। ভীষণ বদ গন্ধ, আর সেই গরম। আমি জাহাজের কিছু খেতেই পারিনি কলেরার ভয়। ডাঙায় গিয়ে মাছ ধরতাম আর কচ্ছপ। কাপ্তেন বেঁচে ছিল, কিন্তু বেচারির মগজ খারাপ হয়ে গিয়েছিল একেবারে। তখনকার দিনে বেতার ছিল না। আমাদের জাহাজ যে অমন হয়ে গেল সে খবর কোথাও দেওয়া যায়নি। ওসব দিকে সমুদ্রে জাহাজ বেশি চলাচল করে না, জাহাজের লাইন নয়। 11 দিন পরে সোরাবায়া থেকে জাহাজ যাচ্ছিল পাসারাপাং। তারা আমাদের আগুন দেখে এসে জাহাজে তুলে নিয়ে বাঁচায়। কিসের আগুন? ডুবো পাহাড়ের খানিকটা ভাটার সময় বেরিয়ে থাকতো। পাটের থলে জ্বালিয়ে সেখানে রোজ আগুন করতাম। অন্য জাহাজের যদি চোখে পড়ে, তাতেই তো বেঁচে গেলাম। এ পর্যন্ত শুনে সুশীল বুঝতে পারলে না লোকটার ভাগ্য কিসে ফিরেছিল। তবে লোকটা যে মিথ্যা কথা বলছে না, ওর কথার ধরন থেকে সুশীলের তা মনে হলো। কিন্তু এইবার লোকটা যে কাহিনী বললে তা শেষ পর্যন্ত শুনে সুশীল বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল। অল্পক্ষণের জন্য সারা গড়ের মাঠ, এমনকি বিরাট কলকাতা শহরটাই যেন তার সমস্ত আলোর মালা নিয়ে তার চোখের সামনে থেকে গেল বেমালুম মুছে। বহু দূরের কোনো বিপদ সংকুল নীল সমুদ্রে সে একা পাড়ি জমিয়েছে, বহুকালের লুকানো হিরে মানিক মুক্তোর সন্ধানে। পৃথিবীর কত পর্বতে, কন্দরে, মরুতে, অরণ্যে অজানা স্বর্ণরাশি মানুষের চোখের আড়ালে আত্মগোপন করে আছে। বেরিয়ে পড়তে হবে সেই লুকোনো রত্ন ভাণ্ডারের সন্ধানে, পুরুষ যদি হও। নয়তো অফিসে দৌড়ে দৌড়ে মেরুদণ্ডহীন প্রাণীদের মতো ঘুরে ঘুরে সেলাম বাজিয়ে চাকুরির সন্ধান করে বেড়ানোই যার একমাত্র লক্ষ্য, তার ভাগ্যে নৈব চ। এই খালাসিটা হয়তো লেখাপড়া শেখেনি, হয়তো মার্জিত নয়, কিন্তু এ সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়ে এসেছে। দুনিয়ার বড় বড় নগর বন্দর, বড় বড় দ্বীপ দেখতে কিছু বাকি রাখিনি। এ একটা পুরুষ মানুষ বটে। কত বিপদে পড়েছে, কত বিপদ থেকে উদ্ধার হয়েছে। বিপদের নামে 30 হাত পিছিয়ে থাকে যারা, গা বাঁচিয়ে চলবার ঝোঁক যাদের সারা জীবন ধরে, তাদের দ্বারা না ঘুচবে অপরের দুঃখ, না ঘুচবে তাদের নিজেদের দুঃখ। লক্ষ্মী যান না কাপুরুষের কাছে,
অলসের কাছে। তাদের তিনি কৃপা করেন, যারা বিপদকে, বিলাসকে, আরামপ্রিয়তাকে তুচ্ছ বোধ করে। জাহাজ সৌরাবায়া এসে পৌঁছাবার সঙ্গে সঙ্গে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সত্যিই ক্লান্তিতে, অনিদ্রায়, দুশ্চিন্তায়, অখাদ্য ভক্ষণে ওদের শরীর ভেঙে পড়েছিল। দিন 15 হাসপাতালে শুয়ে থাকবার পরে ক্রমশ ওর শরীর ভালো হয়ে গেল। ক্যাপ্টেনের মস্তিষ্ক বিকৃতির লক্ষণও ক্রমে দূর হলো। ওদের জন্যে কিছু টাকা চাঁদা উঠেছিল। ও হাসপাতাল থেকে যেদিন বাইরে পা দিলে সেদিন এক দয়াবতী মেম সাহেব ওকে টাকাটা দিয়ে গেলেন। দুস্থ নাবিকদের থাকবার জন্যে গভর্নমেন্টের একটা বাড়ি আছে, সেখানে ওকে বিনি খরচায় থাকবার অনুমতি দেওয়া হলো। এই বাড়িতে সে প্রায় 2 মাস ছিল। তারপর অন্য জাহাজে চাকরি নিয়ে ওখান থেকে চলে আসে। তারপর 5-7 বছর কেটে গেল। ও যেমন জাহাজে কাজ করে তেমনি করে যাচ্ছে। পাশ্চাত্য দেশের বড় বড় বন্দরের মদের দোকান ও জুয়ার আড্ডার সঙ্গে তখন সে সুপরিচিত। একবার তাদের জাহাজ ম্যানিলাতে থেমেছে। ও অন্যান্য লস্করদের সঙ্গে নিয়ে এক পরিচিত জুয়ার আড্ডার উঠেছে। এমন সময়ে আড্ডাধারী এসে ওকে বললে, একবার এসো তো, তোমাদের দেশের একজন লোক তোমার সঙ্গে দেখা করতে চায়। ও অবাক হয়ে বললে, আমাদের দেশের? আড্ডাধারী চীনাম্যান হেসে বলল, হ্যাঁ, ইন্ডিয়ার। এতকাল দোকান করছি বন্দরে, ইন্ডিয়ান মানুষ চিনি নে। ও আড্ডাধারীর পিছু পিছু গিয়ে দেখলে জুয়ার আড্ডার পিছনে একটা পায়রার খোপের মতো ছোট্ট ভীষণ নোংরা ঘরে একজন লোক শুয়ে আছে। লোকটার বয়স কত ঠিক বোঝবার জন্যে, 40ও হতে পারে, আবার 60ও হতে পারে। বিছানার সঙ্গে যেন সে মিশে গিয়েছে বহুদিন ধরে অসুখে ভুগে। ওকে দেখে লোকটা ক্ষীণ কণ্ঠে তেলেগু ভাষায় বললে, দেশের লোককে দেখতে পাইনি। যখন হংকং হাসপাতালে ছিলাম অনেক দেশের লোক দেখতাম সেখানে। বসো এখানে। হা হা, ভারতের লোক তুমি? মুসলমান? তা কি, এত দূর বিদেশে তুমি শুধু ভারতের লোক। যে দেশের মাটিতে আমার জন্ম সেই একই দেশের মাটিতে তোমারও জন্ম। এখানে তুমি আমার ভাই। ও রোগীর বিছানার পাশে বসল। সেই অপরিচিত মুমূর্ষু স্বদেশবাসীকে দেখে ওর মনে একটা গভীর অনুকম্পা ও মমতা জেগে উঠল, যেন সত্যি কত কালের আপনার জন। রোগী বললে, আমার নাম নটরাজন। ত্রিবেন্দ্রম শহর থেকে 11 মাইল দূরে কাটিয়প্পা বলে একটি ছোট্ট গ্রামে আমার বাড়ি। কোচিন থেকে যে স্টিম লঞ্চ ছাড়ে ত্রিবেন্দ্রম যাবার জন্যে, সেই স্টিমার আমার গ্রামের ঘাট ছুঁয়ে যায়। বেউয়া কাপ্পিয়াম নদীর ধারে, চারিধারে ঘন আর ছোট ছোট পাহাড়। কাটিউসা গ্রাম তুমি দেখোনি, বুঝতে পারবে না সে কি চমৎকার জায়গা। আমি অনেক দেশ বেরিয়েছি পৃথিবীর, ভব ঘুরে হয়ে চিরদিন কাটিয়ে দিলাম জীবনটা। কিন্তু আমি তোমায় বলছি শোনো, ভারতবর্ষের মধ্যে তো বটেই, এমনকি পৃথিবীর মধ্যে ত্রিবাঙ্কুর একটি অদ্ভুত সুন্দর দেশ। কিন্তু আমার দেশের বর্ণনা শোনবার জন্যে আজ তোমায় আমি ডাকিনি। আমার দিন শেষ হয়ে এসেছে। কাল যে সূর্যদেব উঠবে আকাশে তা আমি চোখে বোধহয় দেখতে পাবো না। তুমি আমার দেশবাসী ভাই, একটা উপকার করবে আমার? কি বলুন? আপনি আমার চাচার বয়সী, যা হুকুম করবেন বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। রোগীর পাণ্ডুর মুখ অল্পক্ষণের জন্যে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, নিবু নিবু প্রদীপের শিখার মতো। ওর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে বললে, কথা দিলে কিন্তু ভীষণ লোভ দমন করতে হবে ভাই। আল্লাহর নামে বলছি,
যা করতে বলবেন তাই করব। আমার মাথার বালিশের তলায় একটা চামড়ার ব্যাগ আছে, সেটা বার করে নাও। আমার মৃত্যুর পরে ব্যাগটা আমার গ্রামে আমার স্ত্রীর কাছে পৌঁছে দেবে। ও রোগীর মাথাটা সন্তর্পণে একধারে সরিয়ে আস্তে আস্তে একটা ছোট চামড়ার ব্যাগ বার করলে। ব্যাগের মধ্যে কতগুলো কাগজপত্র ছাড়া আর কিছু আছে বলে মনে হলো না ওর। বৃদ্ধ নটরাজন বললে, তোমার কাছে আমি কোনো কথা লুকোবো না। ব্যাগটার মধ্যে একখানা ম্যাপ আছে। জীবনে অনেক সাহসের কাজ করেছি, অনেক বনে জঙ্গলে ঘুরেছি, অনেক রকম লোকের সঙ্গে মিশেছি। এই ম্যাপখানা এবং ব্যাগের মধ্যে যা যা আছে তা আমি সৎ পথ থেকে হস্তগত করিনি। সংক্ষেপে কথাটা বলিনি, কারণ বেশি বলবার আমার সময় বা শক্তি নেই। আজ 20-22 বছর আগে এই ব্যাগ আমার হস্তগত হয়। যে ম্যাপখানা এই ব্যাগের মধ্যে আছে তার সাহায্যে যে কোনো লোক দুনিয়ায় মহা ধনী লোক হয়ে যেতে পারে। সুলুসির একটা খাড়ির ধারে নিবিড় জঙ্গলের মধ্যে প্রাচীন আমলের এক নগরের ভগ্নস্তূপ আছে। সেই নগর প্রাচীন যুগের এক হিন্দু রাজ্যের রাজধানী ছিল। তার এক জায়গায় প্রচুর ধনরত্ন লুকানো আছে। যার কাছ থেকে এ ম্যাপ আমি পাই সে আমারই বন্ধু। দুজনে মিলে সুলু সমুদ্রে বোম্বেটেগিরি করেছি 10 বছর ধরে। সে জাতিতে মালয়, ম্যাপ তার তৈরি। সে নিজে ওই শহরের সন্ধান খুঁজে বার করেছিল। সেখানে নিজের প্রাণ বিপন্ন করে সামান্য কিছু পাথর ছাড়া সে বেশি কোনো জিনিস আনতে পারেনি সেখান থেকে। তার নিজের লেখা জাহাজের লগ বুকের কয়েকখানা পাতা আমি মালয় ভাষা থেকে নিজের সুবিধার জন্য ইংরেজিতে অনুবাদ করিয়ে নিই সৌরবায়াতে এক গরিব মালয় স্কুল মাস্টারকে ধরে। সেই অনুবাদের কাগজখানাও এই ব্যাগের মধ্যেই আছে। তারপর ম্যাপখানা হস্তগত করে আমি নিজে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু সুলু সমুদ্র ও ওদিকের বহু শত বসতিহীন বসতিযুক্ত ছোট ও বড় দ্বীপ, তাদের প্রত্যেকটিতে ভীষণ জঙ্গল। ম্যাপেও যা আছে তা খুব নিখুঁত নয়। মোটের উপর সে দ্বীপ আমি পার করতে পারিনি। দেশের গ্রামে আমার ছেলে আছে, তাকে গিয়ে ম্যাপটা আর ব্যাগটা দিও। এর মধ্যে আর একটা জিনিস আছে। আমার বোম্বেটে বন্ধু সেই প্রাচীন শহরে একটা জিনিস পায়। জিনিসটা একটা সিলমোহর বলেই মনে হয়। একখানা গোটা পদ্মরাগ মণির উপর সিলমোহরটা খোদাই করা, সেটা এর মধ্যে আছে। সেই মোহরের উপর এক অদ্ভুত চিহ্নটি আঁকা আছে। আমার বিশ্বাস ছিল সেটা একটা বড় হদিশ ওই প্রাচীন নগরের রত্ন ভাণ্ডারের। তাই ওখানে আমি কবচের মতো গলায় ঝুলিয়ে বেরিয়েছি এতদিন। কিন্তু আজ বুঝেছি আমার দিন শেষ হয়ে এসেছে। 19 বছর আগে গ্রাম থেকে যখন চলে আসি তখন আমার ছেলে ছিল 2 বছরের, আর আমার স্ত্রী পুত্রকে দেখিনি এই 19 বছরের মধ্যে। বেঁচে থাকলে আজ সে 21-22 বছরের যুবক। তার হাতে এগুলো সব দিয়ে বলে দিও, বাপের ছেলে যদি হয় সে যেন খুঁজে বের করে সেই নগরী। তার বাবা যা পারেনি। আর আমার কিছু বলবার নেই। ব্যাগটা নাও হাতে তুলে। রোগী এই পর্যন্ত বলে ক্লান্তিতে চোখ বুজল। চীনা আড্ডাধারীর ইঙ্গিতে ও রোগীর ঘর থেকে বেরিয়ে এলো। সুশীল বললে, তারপর? বাবুজি, যখন ঘর থেকে বেরিয়ে এলাম নটরাজন বাঁচল কি মারা গেল সেদিকে কোনো খেয়াল করিনি। আমার মাথা তখন ঘুরছে।
ব্যাগ খুলে দেখলাম কতকগুলো পুরানো কাগজপত্র, ম্যাপখানা ছাড়া আর কিছুই নেই। পদ্মরাগ মণিটা নেড়ে চেড়ে দেখে কিছু বুঝলাম না। ওসব জিনিসের আমরা কি বুঝি বলুন? কিন্তু তখন আমার আর একটা বড় কথা মনে হয়েছে। নটরাজন যখন ওর গল্প করছিল, আমার মনে পড়ল 7 বছর আগের সেই ঘটনা। জাহাজে সেই কলেরা হওয়া, আমার জাহাজ থেকে পালানো এবং বন জঙ্গলের মধ্যে সেই বিম্ভমুনির দেশের মধ্যে গিয়ে পড়া। বুঝলেন না বাবুজি? খুব বুঝেছি, বলে যাও। আমার মনে হলো আমি সেখানে গিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে। সে পুরানো শহর আমি দেখেছি। নটরাজন যা বের করতে পারেনি, আমি সেখানে একটা গোটা দিন কাটিয়েছি। এই জায়গা সুলুসির ধারে, তাও আমি জানি। যদিও ঠিক বলতে পারবো না হয়তো, কিন্তু দূর থেকে দেখলে বোধ হয় চিনব। ত্রিবাঙ্কুরের সেই গায়ে গেলে না? লোকটা বললে। প্রথমে ওর লোভ হয়েছিল খুব। পদ্মরাগ মণিটার দাম যাচাই করে দেখা গেল প্রায় 1,500 টাকা দাম সেটার। তাছাড়া আরও লোভ হলো, নটরাজনের ছেলেকে ম্যাপ দেবার কি দরকার? এই ম্যাপের সাহায্যে সেই তো জায়গাটা খুঁজে বার করতে পারে, বিশেষ করে একবার যখন সেখানে সে গিয়েছিল। কিন্তু 3-4 দিন ভাবার পর ওর মনে হলো মরবার আগে বিশ্বাস করে নটরাজন ওর হাতে জিনিসগুলো সঁপে দিয়েছে তার ছেলেকে দেবার জন্যে। এখন যদি না দেয়, তবে নটরাজনের ভূত ওর পিছনে লেগে থাকবে, হয়তোবা মেরেও ফেলতে পারে। অতএব খানিকটা ইচ্ছা এবং খানিকটা অনিচ্ছাতে সেখানে যেতে সে বাধ্যই হলো। বড় মজার ব্যাপার ঘটল কিন্তু সেখানে। সুশীল বললে, কিরকম? বাবুজি, অনেক কষ্ট করে বেউয়া কাপ্পিয়াম নদীর ধারে সেই কেটিওপ্পা গাঁয়ে গিয়ে পৌঁছলাম। দেখলাম নটরাজন মিথ্যে বলেনি। নদীটা একেবারে ওদের গ্রামের নিচ দিয়েই গিয়েছে বটে। নিজের পকেট থেকে যাওয়ার খরচ করলাম। গায়ে গিয়ে যাকেই জিজ্ঞেস করি, কেউ নটরাজনের ছেলের খোঁজ দিতে পারে না। নটরাজনের অনেক কথাই অনেকেরই মনে নেই। 2-1 জন বুড়ো লোক বললে নটরাজনকে তারা চিনত বটে, তবে অনেক দিন আগে সে নিরুদ্দেশ হয়ে যায়। তার স্ত্রী ছেলেকে নিয়ে কোথায় চলে গিয়েছে তারা জানে না। তারপর মানে খানিকটা আনন্দ যে হলো না তা নয়। ছেলেকে যদি সন্ধান না করতে পারি তবে আমার দোষ কি? তবু একে ওকে জিজ্ঞেস করি। শেষকালে গায়ের কাছারিতে কি ভেবে গিয়ে খোঁজ করলাম। তারা শুনে বললে অনেক দিন আগে নটরাজনের জায়গা জমি নিলাম করতে হয়েছিল খাজনা না দেওয়ার জন্যে। নিলামের নোটিশ তারা পাঠিয়েছিল ত্রিবেন্দ্রম শহরে। পেলে খুঁজে? ঠিকানা তো খুঁজে বার করলাম। ছোট্ট একটা কাঠের বাড়ি, নারকেল গাছের বাগান সামনে। শহরের মধ্যে বাড়িটা নয়, শহর থেকে মাইল খানেক দূরে। অনেক ডাকাডাকির পর এক বুড়ি এসে দৌড় খুলে দিলে। মাথার চুল সব সাদা হয়েছে, অথচ মুখ দেখে খুব বয়স হয়েছে বলে মনে হয় না। বললে, কাকে চাও? আমি বললাম, নটরাজনের ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। বুড়ি আমার মুখের দিকে অবাক হয়েছে বললে, ও নাম কোথায় শুনলে? ও নাম তো কেউ জানে না। আমি তখন সব কথা বুড়িকে বললাম। শুনে বুড়ি কেঁদে ফেললে। বললে, আমার ছেলেও আজ নিরুদ্দেশ। তার বাপের মতো সেও বেরিয়েছে। আজ 3 বছর হয়ে গেল, কোনো খবর পাইনি। তুমি কি করলে? এই কথা শুনে আমার বড় কষ্ট হলো বাবুজি। আমি সেখানে বুড়ির বাড়ি 7-8 দিন রইলাম। তাকে মা বলে ডাকি। বুড়িও আমায় যত্ন করতে লাগলো। বুড়ি বড় গরিব ভাড়াটে ঘরে থাকে। তার ছেলে স্কুলে পড়তো। সে রাঁধুনিগিরি করে ছেলের পড়ার খরচ ও নিজেদের খরচ চালাতো। এখনও সে নারকেল তেলের গুদামের শেঠজিদের বাড়িতে রাঁধে। কোনো রকমে একটা পেট চলে যায়। বুড়িকে পদ্মরাগ মণিটা আমি দেখাইনি। এত কষ্ট করে গিয়ে ওটার বেলায় ফাঁকি দিলে? ওই যে নটরাজন বলেছিল পদ্মরাগ মণির গায়ে একটা আঁক জোক আছে,
যা হদিশ দেবে হিরে জহরতের। ওই হলো ওখানা না দেওয়ার গোড়ার কথা। ভাবলাম কি জানেন, ভাবলাম এই নটরাজনের ছেলে না পাত্তা বুড়ির কাজ নয়। ম্যাপ দেখে সুলুসি যাওয়া আর সেই দ্বীপের মধ্যে লুকানো শহর খুঁজে বার করা। যদি ওকে দিই ওগুলো এখানে পড়েই নষ্ট হবে। তার চেয়ে যদি আমি নিই, হয়তো চেষ্টা করলে একদিন না একদিন আমি সেখানে গিয়ে পৌঁছতেও পারি। যদি হিরে জহরত পাই, বুড়িকে আমি ভালোভাবে খোরপোশ দিয়ে রাখবো। কিন্তু যদি পদ্মরাগ মণিখানাই দিয়ে দিই, তবে হদিশটা হাতছাড়া হয়ে গেল। বুড়ি এক্ষুনি অপরকে মণি বিক্রি করবে। যে কিনবে সে মণির গায়ে আঁকা শিলমোহরের কোনো মানেই বুঝবে না। লোহার সিন্ধুকে আটকা থাকবে জিনিসটা, তাতে কারো কোনো উপকার নেই। কি বলেন আপনি? তোমার যুক্তি মন্দ না, যদিও আমার মনে হয় জিনিসটা দেওয়াই তোমার উচিত ছিল। যাদের জিনিস তারা সেটা নিয়ে যা খুশি করুক না কেন, তোমার উপর শুধু পৌঁছে দেওয়ার ভর। সেটা তুমি রাখলে নিজের কাছে। হ্যাঁ বাবুজি, এই দেখুন আমার কাছেই আছে, আসুন ওই আলোর কাছে। সুশীল আলোর কাছে গিয়ে বিস্ময় ও কৌতূহলের সঙ্গে ওর প্রসারিত করতলের উপর প্রায় ঝুঁকে পড়ল। মস্ত একখানা পাথর, একটু চ্যাপ্টা গড়নের, উজ্জ্বল সবুজ রঙের, তার উপর খোদাই কাজ করা। সুশীল ওর হাত থেকে শিলমোহরটা নিয়ে দেখলে উল্টে পাল্টে। খোদাই কাজ করা এত বড় পাথর সে কখনো দেখেনি। বড় সাইজের একটা কলার লজেন্সের মতো। শিলমোহরের মধ্যে সে অবাক হয়ে গেল। বড় একটা ওকারের ওর ল্যাজ জড়িয়ে জড়িয়ে পাকিয়েছে একটা বট গাছ কিংবা অন্য কোনো গাছকে। তারপর সে আরো ভালো করে চেয়ে দেখলে আসলে ওটা ওকার নয়, যদিও সেই রকম দেখাচ্ছে বটে। কোনো নাগ দেবতার মূর্তি হওয়াও বিচিত্র নয়। ত্রিভুজাকৃতি কি একটা আঁকা রয়েছে ছবির বাঁদিকে, কোনো নাম বা সন তারিখ নেই। লোকটা বললে, কিছু বুঝলেন বাবুজি? না, তবে হিন্দুর সঙ্গে এই জিনিসের সম্পর্ক আছে বলেই মনে হলো। ১,৫০০ টাকা জিনিসটা তুমি যে বড় বিক্রি করে ফেলোনি এতদিন। ওই যে নটরাজন বলেছিল এই খোদাই করা আঁক জোকের মধ্যে আসল মালের হদিশ পাওয়া যাবে, সেই লোভেই একে হাতছাড়া করে ফেলিনি। নটরাজনের স্ত্রী কোথায়? তাহাকে কেটিউপ্পা গায়ে পাঠিয়ে দিয়েছি। মাসে মাসে টাকা পাঠাই। শহরে খরচ বেশি, গায়ে খরচ কম, ঘর ভাড়া লাগে না। সেদিনও ৫ টাকা ডাকে পাঠিয়েছি। এখন চাকরি নেই, নিজের পেটই চলে না। কাগজপত্র আর ম্যাপগুলো? ওই নটরাজনের স্ত্রী, তাকে আমি মা বলি, সেখানে তার কাছেই আছে। সঙ্গে নিয়ে বেড়াই নে। বড় দামি ও দরকারি জিনিস, আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। সে বুড়ি তার বেতের পেট্রায় তুলে রেখে দিয়েছে, যখন দরকার হবে নিয়ে আসবো গিয়ে। এসব আজ কত বছরের কথা হলো? বেশি দিনের নয়, আজ ২ বছর আগে আমি নটরাজনের গায়ে গিয়ে বুড়ির সঙ্গে প্রথম দেখা করি। তোমাকে একটা পরামর্শ দিই, শোনো। এই মানিকখানা বিক্রি করে ফেললে টাকাটা নটরাজনের স্ত্রীকে দাওগে, তার জীবনটা একটু ভালোভাবে কাটবে। ১,৫০০ টাকা হাতে পেলে সে খুব খুশি হবে। তাদেরই জিনিস ধর্ম তো দেখতে গেলে, তোমার নিজের কাছে রাখা মানে চুরি করা। কিন্তু বাবু, তাহলে হদিশ চলে গেল যে। যাবে না, প্যারিস প্লাস্টারের ছাঁচে ওটা তুলে নিলেই চলে। ওই ছবিটার সঙ্গে তোমার সম্পর্ক। মানিকখানা যার জিনিস তাকে দাও ফিরিয়ে। তুমি যখন মা বলে ডাকো, তখন তার আশীর্বাদ তোমার বড় দরকার। মানিকখানা যদি বুড়ি বিক্রি করে, যে কিনবে সে ওর খোদাই ছবির কোনো মানেই করতে পারবে না, তার কোনো কাজেই লাগবে না। বেশ বাবুজি, আপনি কাজটা করিয়ে দিন না। কাল এটা সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে এখানে দেখা করো। আমার একটা জানাশোনা লোক আছে, সে এই সব কাজ করে, তাকে দিয়ে করিয়ে দেব। রাত হয়ে গিয়েছিল। সুশীল মাঠ থেকে ফিরতে ফিরতে কত কথাই ভাবলে। তার মাথার মধ্যে যেন কেমন করছে। এ যেন আরব্য উপন্যাসের কাহিনীর মতো অদ্ভুত। এমনভাবে গড়ের মাঠে বেড়াতে বেড়াতে একজন মুসলমান লস্করের সঙ্গে দেখা হবে,
সে তাকে এমন একটি আজগুবি গল্প বলে যাবে, হে কখনো সে ভেবেছিল? গল্পটা আগাগোড়া গাঁজাখড়ি বলে উড়িয়ে দিতেও পারত সে, যদি ওই চনির সিলমোহরখানা সে না দেখত নিজের চোখে। লোকটার গল্প যে সত্যি তা ওই পাথরখানা থেকেই বোঝা যাচ্ছে। সন তারিখ ও জায়গা মিলিয়ে এমনভাবে সে গল্প বলে গেল যা অবিশ্বাস করা শক্ত। সুশীল ওকে শেষের দিকে যে প্রশ্নটা করেছিল, অর্থাৎ কতদিন আগে বুড়ির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, সেটা শুধু সময় সম্বন্ধে তাকে জেরা করা মাত্র। সুশীল বাড়ি গিয়ে সনদকে বলে, এই কলকাতা শহরেই অনেক মজা ঘটে যায় দেখছি। সনদ বললে, কি দাদা? সে একটা অদ্ভুত গল্প, যদি বলবার দরকার বুঝি তবেই বলবো। পরদিন গড়ের মাঠে আবার সে নির্দিষ্ট জায়গাটিতে বসে রইল। একটু পরে জামাতুল্লাহ খালাসি এসে ওর পাশে নিঃশব্দে বসে পড়ল। বললে, আমার কথা ভাবলেন বাবুজি? চলো আমার সঙ্গে, একটা ছাঁচ তোমাকে করিয়ে দিই। এনেছো ওটা? হ্যাঁ বাবুজি, দেখুন আমি ভিক্ষে করে খাচ্ছি আজ 2 মাস, তবুও এত বড় দামি পাথরটা বিক্রি করিনি শুধু বড় একটা লাভের আশায়। কিন্তু যত দিন যাচ্ছে তত আমার মনে হচ্ছে নসিব আমার খারাপ, নইলে সেই জায়গায় গিয়েও তো কিছু করতে পারতুম। জামাতুল্লাহ, তুমি লেখাপড়া জানা লোক না হলেও খুব বুদ্ধি আছে। একা তুমি কিছু করতে পারবে না তা বেশ বোঝো। এ কাজে টাকা চাই, লোক চাই, জাহাজ চাই, অনেক টাকার খেলা এসব। তোমার অত টাকা নেই, মিছে কেন নটরাজনের স্ত্রীর পাওনা জিনিস থেকে তাকে বঞ্চিত করবে?